হিমালয়ের কোলে ছোট্ট দেশ, সৌন্দর্যে যার নাই কোনো শেষ। মহাদেবের রয়েছে আশিস। রামায়ণের জনকপুর ও বাল্মীকি আশ্রম, সিদ্ধার্থ তথা গৌতম বুদ্ধের জন্মস্থান। চললাম এবার সেই পুণ্য স্থান, ভারতের প্রতিবেশী যার নাম নেপাল। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট। এতদিন শুধু ওই ভূগোল বইয়ের পাতাতেই পড়তাম, আর মনে এক আলাদা মাত্রার চঞ্চলতার উপলব্ধি করতাম। পাহাড়ের রাজা হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট আমার কাছে ছিল স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণের তাগিদেই এবার গিয়েছিলাম নেপাল। আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে গিয়েছিলাম রক্সোল স্টেশন, আর রক্সোল স্টেশন থেকে আমরা গাড়িতে করে চলে গিয়েছিলাম নেপালের পোখরা। রক্সোল স্টেশন থেকে বীরগঞ্জ হয়ে পোখরা পর্যন্ত যাত্রাপথ ছিল ভীষণ সুন্দর। এই যাত্রাপথে আমরা সুন্দর সুন্দর নদী, পাহাড় এবং জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছিলাম। এই যাত্রাপথে আমাদের ভালো খারাপ মিশিয়ে বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়েছিল, আর সেই ভারত থেকে যাত্রা শুরু করে নেপাল অবধি পৌঁছানোর বিচিত্র অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকের আমার এই ভিডিও। নমস্কার বন্ধুরা, আমার নাম রাজশ্রী, আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের সকলকে স্বাগতম। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ আমরা শুরু করতে চলেছি আরেকটি নতুন যাত্রা। কাল রাতে আমরা ভুবনেশ্বর থেকে ট্রেন ধরে আজ সকালে হাওড়া এসে পৌঁছেছি, আর আজ দুপুর 3:50 হাওড়া থেকে আমরা মিথিলা এক্সপ্রেস ধরেছি রক্সোল যাওয়ার জন্য। আমরা যাচ্ছি নেপাল। আমরা এখন মিথিলা এক্সপ্রেসে আছি। হাওড়া থেকে এটা রক্সোল অবধি যায়। হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল স্টেশনে ট্রেনটি 10 মিনিট দাঁড়াবে। এটা হলো ব্যান্ডেল জাংশন। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, তাই আমি ট্রেনে এখন উঠে পড়বো। এখন কিন্তু এদিককার ট্রেনগুলোতে প্রচন্ড ভিড়। গুড মর্নিং। আজ আমরা পৌঁছে গেছি রক্সোল স্টেশন। কাল দুপুর 3:50 আমরা হাওড়া স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম, আর আজ সকাল 8:30 পৌঁছে গেছি রক্সোল স্টেশন। সাধারণ নিয়ম অনুযায়ী আপনাকে রক্সোল স্টেশন থেকে একটা টাঙ্গা বুক করে নেপাল বর্ডার ক্রস করতে হবে, অর্থাৎ ভারত নেপাল সীমান্ত পার করে আপনি যখন বীরগঞ্জ পৌঁছাবেন, বীরগঞ্জ থেকে আপনি বাস বা গাড়ি যেটা চান সেটা পেয়ে যাবেন আপনি কাঠমান্ডু বা পোখরা যেখানে যেতে চান সেখানে যাওয়ার জন্য। কিন্তু গাড়ি এখন রক্সোল স্টেশন থেকে অর্থাৎ এদিক থেকে পাওয়া যাচ্ছে ডাইরেক্ট নেপালের যে কোনো জায়গায়, অর্থাৎ কাঠমান্ডু বা পোখরা যে কোনো জায়গায় যাওয়ার জন্য। আমরাও একটি গাড়ি বুক করে নিয়েছি, যেটা আমাদেরকে রক্সোল স্টেশন থেকে সোজা পোখরা নিয়ে চলে যাবে। আর এটা হলো আমাদের ট্রেন মিথিলা এক্সপ্রেস। এই ট্রেনটা করে আমরা হাওড়া থেকে রক্সোল এসেছি। গাড়ি হ্যাঁ ভাইয়া। এটা হলো আমাদের ট্রেন। এখন আমরা লাইন দিয়ে এদিকে প্ল্যাটফর্ম থেকে ওদিকের প্ল্যাটফর্মে যাচ্ছি। গাড়ির নাম্বার কত আমাদের? আমাদের ড্রাইভার আমাদের বলেছেন এই মন্দিরটার সামনেই ওনার গাড়ি আছে। এখন আমরা খুঁজে দেখবো আমাদের ড্রাইভার কোথায় আছেন। আর আমরা এখন এই রক্সোল স্টেশন থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি। রক্সোল স্টেশনের সামনেটা কিন্তু বেশ সুন্দর দেখতে। ওই দেখুন, ওটা হলো রক্সোল স্টেশনের সামনের ভিউটা। এটা অনেকটা কাঠমান্ডুতে যে মন্দিরগুলো আছে না, সেই রকম ধাঁচে তৈরি। আর আমাদের ড্রাইভারও চলে এসেছেন। তো আমরা এখন বেরিয়ে পড়বো নেপাল যাওয়ার উদ্দেশ্যে। এটাই হলো আমাদের আজকের গাড়ি। এই গাড়িটা করেই আমরা নেপাল যাব। আর ধীরে ধীরে আমরা স্টেশন থেকে বেরোতে শুরু করলাম। স্টেশনের বাইরে ছিল প্রচুর দোকান, আর তার মধ্যে অনেক খাবার দোকানও ছিল। আপনি চাইলে এখানে হালকা করে কোনো ব্রেকফাস্ট করেও বেরোতে পারেন। আমরা এখানে ব্রেকফাস্ট করিনি, আমরা সোজা বেরিয়ে গিয়েছিলাম। এটা আমাদের প্রথম ট্রিপ ছিল যেখানে আমরা রাস্তা দিয়ে গাড়িতে করে সীমান্ত পার করেছিলাম। সীমান্ত পার করে আমাদের দেশ পার হয়ে আমরা যাব এক নতুন দেশে। আর সেই জন্য সেই আবেগ আর উত্তেজনাতেই আমরা এখানে আর ব্রেকফাস্ট করিনি, আর আমরা নেপালেই ব্রেকফাস্ট করতে চেয়েছিলাম। আমরা এখন দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে। এটা বিহারেই, অর্থাৎ আমরা এখনো ইন্ডিয়াতেই আছি। এখানে আমাদের গাড়ির ড্রাইভার গাড়িতে পেট্রোল ভরছেন।
আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, বেরিয়ে পড়বো, কারণ আজকে আমরা যাব পোখরা। আমি আপনাদেরকে এই পেট্রোল পাম্পটা একবার দেখিয়ে দিচ্ছি। যে গাড়িটা করে আমরা যাচ্ছি সেটা আমরা অনলাইনে বুক করেছিলাম, তবে আপনি স্টেশন থেকে অফলাইনও বুক করতে পারেন। এখন আমাদের ড্রাইভার আমাদের জানালেন যে এখন উনি আমাদেরকে ওনাদের ট্যুর এজেন্সির অফিসে নিয়ে যাবেন, যেখান থেকে আমরা নেপালের সিম কিনতে পারবো, কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবো, আর যদি টুকটাক ব্রেকফাস্ট কিছু খাবার হয় সেটাও আমরা ওখানে করতে পারবো। আর গাড়িতে পেট্রোল ফুল করার পর আবার আমরা রওনা দিলাম। নেপাল চিরকালই আমার কাছে স্বপ্নের দেশ। নেপাল দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত একটি দেশ। নেপালের দুই সীমান্তে দুটি দেশ আছে, একটি ভারত এবং অন্যটি চীন। আর নেপালের সীমান্তের কথা বলতে বলতেই পৌঁছে গেলাম নেপাল সীমান্তে। আর এটি হলো ভারত নেপাল সীমান্ত। আর এখন আমরা পৌঁছে গেছি ইন্ডিয়া নেপাল সীমান্তে। এই দেখুন আমার পিছনেই আছে ইন্ডিয়া নেপাল সীমান্ত। এই সীমান্তের জায়গাটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর। আর এই জায়গা থেকেই আমরা এখন প্রবেশ করব নেপালে, ভারত থেকে নেপালে। আসার পথে ইন্ডিয়ান কাস্টমস ছিল, সেখানে আমাদের গাড়িটা একটু দাঁড় করালো, আর ভেতরে কতজন আছে শুধুমাত্র সেটুকুই দেখলো, আর বেশি কিছু চেক করেনি, কোনো আইডি কার্ড বা গাড়ি কিছুই ওনারা চেক করেননি। শুধু ড্রাইভারকে দেখলেন এবং আমরা কতজন পিছনে আছি সেটা দেখলেন, আর তারপর গাড়ি ছেড়ে দিতে বললেন। এখন আমরা বানসার বলে একটা জায়গায় দাঁড়িয়েছি। এখন আমরা নেপালে ভিতরে আছি এবং এখানে আমাদের গাড়ির পারমিট হবে। আমাদের ড্রাইভার গেছেন এখানে ভিতরে পারমিট করানোর জন্য। আপনাকে একবার আমি পারমিটের জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে পারমিট করানোর জন্য, আর এটাই হলো পারমিট করানোর বিল্ডিংটা। এখান থেকে সমস্ত গাড়িগুলো পারমিট করিয়ে একের পর এক বেরোচ্ছে। আমরা এখন বীরগঞ্জে একটা জায়গায় এসেছি, যেখানে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানির অফিস আছে। বেসিক্যালি আমরা যার গাড়িতে এসেছি তাদেরই ট্যুর ট্রাভেলস কোম্পানির অফিস রয়েছে। এখানে আমরা প্রাতরাশ করব। সামনে একটা মোমোর দোকান আছে, তো আমরা ভেবেছি মোমো আর চা খাবো। ওই দিন এই আন্টির দোকানে আমরা ব্রেকফাস্টে মোমো খেয়েছিলাম আর এখানে চা খেয়েছিলাম। এখন আমরা আছি বীরগঞ্জে। বীরগঞ্জে এখানে একটা রেস্টুরেন্টে আমরা খাবার খেয়েছি, মূলত প্রাতরাশ করেছি এবং ইন্ডিয়ান কারেন্সিটাই আমরা পে করেছি, এবং উনিও রিটার্নে ইন্ডিয়ান কারেন্সি আমাদেরকে দিয়েছেন। এখনো পর্যন্ত আমরা কিন্তু মানি এক্সচেঞ্জ করাইনি, আর এখানে কোনো অসুবিধাও হচ্ছে না। এখানে সব জায়গায় ইন্ডিয়ান কারেন্সি অ্যাকসেপ্ট করছে। সামনে যে হোটেলটা দেখা যাচ্ছে ওর নাম হোটেল জয় নেপাল, আর ওদিকে একটা হোটেল আছে হোটেল শেখর, আর এখানে একটা খাবারের দোকান আছে, আর ওই রেস্টুরেন্টটাতে আমরা মোমো খেয়েছি। এই যে যেখানে দেখছেন গেটওয়ে হোটেল লেখা আছে, এই হোটেলটা, এটা একটা হোটেল কাম রেস্টুরেন্ট, এখানেই আমরা খাবার খেয়েছি। এখানে যে আমরা ব্রেকফাস্ট করেছি তার দামটা আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। এখানে ভেজ মোমো হলো 60 টাকা পার প্লেট, নন ভেজ মোমো হলো 75 টাকা পার প্লেট, আর চা 10 টাকা পার কাপ। আর এখানে আমরা যা যা কিছু কেনাকাটা করেছি সব কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতেই করেছি, আর ওনারাও ফেরত আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে দিয়েছেন। আর আমরা এখনো পর্যন্ত কিন্তু টাকার এক্সচেঞ্জ করাইনি, আর তার কারণ হলো এখানে কিন্তু এক্সচেঞ্জ রেট মোটেও ভালো দিচ্ছে না। এখানে এক্সচেঞ্জ রেট দিচ্ছে 100 টাকা বনাম 150 নেপালি টাকা, কিন্তু অ্যাকচুয়ালি 100 টাকা বনাম 160 নেপালি টাকা পাওয়া যায়। এখানে অনেক কম দিচ্ছে, তাই আমরা এখানে এক্সচেঞ্জ করাইনি। আমরা এখানে একটা সিম নিয়ে নিয়েছি, সিমের দাম নিয়েছে 200 টাকা, আর ওখানে 100 টাকার একটা রিচার্জ করাতে হয়েছে 7 দিনের ডেটা প্যাকের জন্য। সর্বমোট সিমের জন্য আমাদের 300 টাকা খরচ হয়েছে। আর আমরা যেখানে খাবার খেয়েছি সেটা যেহেতু একটা হোটেলই, এখানে কিন্তু ওয়াশরুমও অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে এখানে যেতে পারেন। আর আমরা এখন রওনা দেব পোখরার উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি ঘন্টাঘরে। আমার পিছনে যে আপনি টাওয়ারটা দেখছেন ওটাই হলো ঘন্টাঘর। এই জায়গাটার নামও হলো ঘন্টাঘর। এখানে আমরা মেইনলি এসেছি টাকা এক্সচেঞ্জ করানোর জন্য। যেখানে আমরা ব্রেকফাস্ট করার জন্য এবং চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম সেখানেও কিন্তু মানি এক্সচেঞ্জ হচ্ছিল, কিন্তু রেট অনেক কম দিচ্ছিল। আমরা এক জায়গায় জিজ্ঞেস করলাম, ওখানে 150 দিচ্ছিল, আর আরেক জায়গায় কথা বললাম 153 দিচ্ছিল। জেনারেলি রেট হলো 160 টাকা, কিন্তু 160 টাকা তো আইডিয়াল কেস, ওটা কেউ হয়তো দেবে না। যদি মোটামুটি 155 থেকে 158 মধ্যে পেয়ে যাওয়া যায় সেটাও কিন্তু অনেক ভালো। এখানে ঘন্টাঘরে কিন্তু প্রচুর দোকান রয়েছে এবং প্রত্যেকটা দোকানে কিন্তু এক্সচেঞ্জ রেট আলাদা আলাদা দেয়, তাই আপনি একটু বিভিন্ন দোকান ঘুরে বার্গেনিং করেই এক্সচেঞ্জ করাবেন।
আমরা এখন টাকা এক্সচেঞ্জ করার জন্য একটা দোকানে চলে এসেছি। ये रिकॉर्डिंग कर रहे हैं, फिर इसको अब यूट्यूब पे डाउनलोड करेंगे। আপলোড করেंगे। এখন আমরা ঘন্টাঘর থেকে মানি এক্সচেঞ্জ করে বেরিয়ে পড়েছি আর এখন আমরা সোজা চলে যাব পোখরা। ये इंडिया है कि नेपाल है? इंडिया का फ्लैग लगा हुआ है। ओ एम्बेसी है, ये एम्बेसी है। अच्छा, এখানে না প্রচুর মানুষ আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপনি কি রেকর্ড করছেন, আর রেকর্ড করে এটা কোথায় দেবেন, কাকে দেবেন। যেখানে মানি এক্সচেঞ্জ করছিলাম সেখানেও জিজ্ঞেস করছিলেন, আবার যেখানে আমরা ব্রেকফাস্ট করছিলাম সেখানেও জিজ্ঞেস করছিলেন। কে জানে কেন জিজ্ঞেস করছিলেন। এইসব বিভিন্ন জিনিস ভাবতে ভাবতে আসছিলাম, আর কখন যে রাস্তা এত সুন্দর হয়ে গেল বুঝতেই পারিনি। কখন আমরা শহর থেকে বেরিয়ে এত সুন্দর রাস্তায় চলে এসেছি বুঝতেই পারিনি। है ये? क्या नाम है इसका? আর এই সুন্দর রাস্তায় আমাদের সাথে সাথে চলছিল একটা খুব সুন্দর নদী। আমরা আমাদের ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম এই নদীটার নাম কি, কিন্তু উনি বলতে পারেননি। দুদিকে জঙ্গল আর পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে চলা নদীর পাশে রাস্তা ধরে চলা, কি সুন্দর যে এই জার্নিটা ছিল কি বলবো। এখন নদী আর জঙ্গলের রাস্তা ছেড়ে আবার আমরা শহরের মধ্যে দিয়ে চলছি। এখন আমরা দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে। আমরা রক্সোল থেকে বীরগঞ্জ হয়ে গাড়িতে করে পোখরায় যাচ্ছি। আজকের আমাদের জার্নি হলো 10 ঘন্টার। আমি এর আগেও যখন বাই রোড ট্রাভেলের ভিডিও পোস্ট করেছি তো অনেকেই ওখানে প্রশ্ন করেছিলেন যে আমরা যখন বাই রোড ট্রাভেল করি তো ওয়াশরুমের জন্য কোথায় দাঁড়াই। বাই রোড ট্রাভেল করার ক্ষেত্রে ওয়াশরুম যাওয়ার জন্য বা একটু ফ্রেশ হওয়ার জন্য বেস্ট জায়গা কিন্তু পেট্রোল পাম্প। সব পেট্রোল পাম্পে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, কিন্তু অনেক পেট্রোল পাম্পে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আপনি 2-4টা পেট্রোল পাম্প দেখে যেটা পরিষ্কার সেটা সিলেক্ট করতে পারেন। আমরা যেমন এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, এটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু লাঞ্চ করারও জায়গা আছে, অনেকে কিন্তু দুপুরে খাবার দাবারও খাচ্ছেন। আমরা জাস্ট মোমো খেয়ে বেরিয়েছি, তাই আমাদের এখন আর খিদে নেই যে তাই জন্য আমরা এখানে লাঞ্চ করলাম না। আমরা এখন পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। আমরা মূলত পাহাড়ের উপরেই আছি, আর এই জায়গায় আমাদের চারিদিকেই রয়েছে পাহাড়। দেখুন জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর এটা হলো এই পেট্রোল পাম্পটা, আর এখানে একটা ছোট মোটো গ্রসারি দোকানও রয়েছে। এখানে ছোটখাটো গ্রসারি জিনিসপত্র পাওয়া যাচ্ছে, যেরকম কোল্ড ড্রিঙ্কস, চকলেট, চিপস। আর এখানে শুধু সফট ড্রিঙ্কসই নয়, হার্ড ড্রিঙ্কসও পাওয়া যাচ্ছিল। সব রকম জিনিসই রয়েছে এখানে। প্রতিদিনের ব্যবহার করা গ্রসারি সামগ্রীও পাওয়া যাচ্ছিল এখানে। দোকানটা ছোট হলেও প্রতিদিনের ছোটখাটো দরকারি জিনিস বা ভ্রমণের জন্য দরকারি অনেক ছোটখাটো জিনিসই এখানে পাওয়া যাচ্ছে। এইবার পেট্রোল পাম্প থেকে বেরোনোর পর রাস্তায় যে দৃশ্য দেখতে পেলাম তাতে আমাদের মন তো খুশি হয়ে গিয়েছিল, কিন্তু এই রাস্তাটা এত খারাপ ছিল কি বলবো। কিন্তু আমরা মুগ্ধ হয়ে এই পাহাড়ের দৃশ্য উপভোগ করছিলাম। এই সুন্দর শান্ত পাহাড় আর তারই মাঝ দিয়ে বয়ে চলা অশান্ত নদী সূর্যের আলোর কিরণে যেন ঝলমল করছিল। যেহেতু নেপাল যাচ্ছি তাই নেপালের ব্যাপারে কিছু তথ্য জেনে নেব। পুরো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গগুলির মধ্যে 8টি এই নেপালেই আছে। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এই নেপালেই আছে। এই নেপালেরই দক্ষিণ অংশের তরাই অঞ্চলের লুম্বিনীতে জন্ম নিয়েছিলেন ভগবান গৌতম বুদ্ধ, যিনি ছিলেন বুদ্ধ ধর্মের জনক। আর নেপালের কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির দর্শন করতে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে শিব ভক্তরা আসেন। আর নেপালের জনকপুরের ব্যাপারে কে না জানেন, আমরা সকলেই জানি রামায়ণের মা সীতার জন্মস্থান হলো জনকপুর। এই জনকপুরই ছিল মিথিলা রাজ্যের রাজধানী। অনেকে একে জনকপুর ধামও বলে থাকেন। অনেক ভক্তরা কিন্তু জনকপুর ধামও আসেন। এখানে পাহাড়ে আমরা স্টেপ ফার্মিং দেখতে পেয়েছিলাম। পাহাড়ের গায়ে ধাপ কেটে কি সুন্দর চাষ করা হয়েছে। রামায়ণে যে বাল্মীকি আশ্রমের উল্লেখ আছে তাও আছে এই নেপালেই। এই বাল্মীকি আশ্রম চিতওয়ান জাতীয় উদ্যানের ঘন জঙ্গলের ভেতরে অবস্থিত। এই বাল্মীকি আশ্রমই হলো সেই জায়গা যেখানে মা সীতা তার বনবাস অতিবাহিত করেছিলেন। আমরা এখন দুপুরে খাবার খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এখন 3:55 বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে।
আমরা আমাদের ড্রাইভার দাদাকে বলেছিলাম দুপুর 3টের সময় খাবার জন্য দাঁড়াতে, কিন্তু পাহাড়ের ওপরে তো অত অ্যাকিউরেটলি কোনো জায়গা পাওয়া যায় না। কোথাও কোনো শহরের ভিতরে ঢুকলে, শহরে কোনো রেস্টুরেন্ট পেলে বা পেট্রোল পাম্পে কোনো রেস্টুরেন্ট পেলে তবেই ওনারা দাঁড়ান। শহরের ভিতরে আস্তে আস্তে খাবার অর্ডার করতে করতে খাবার পেতে পেতে অনেকটাই দেরি হয়ে গেল। খাবার অর্ডার করতে করতে মোটামুটি 3:45 হয়ে গিয়েছিল, আর এখন তো 3:55 বাজে। আমরা খাবার অর্ডার করে দিয়েছি, খাবার এখনো আমাদের আসেনি। তবে এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, একবার আপনাদের দেখাতে চাই। চারিদিকে পাহাড় বেষ্টিত এটি একটি ছোট্ট শহর ছিল। সৌন্দর্যে জায়গাটি ছিল অতুলনীয়। এই বাল্মীকি আশ্রম ছিল সেই জায়গা যেখানে ঋষি বাল্মীকি রামায়ণ লিখেছিলেন। এখন আমরা যেখানে খাবার খেলাম সেই জায়গাটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, আর এই পুরো জায়গাটাই পাহাড়ে ঘেরা, তাই জায়গাটা দেখতে কিন্তু বেশ সুন্দর। সত্যি কথা বলতে এই জায়গাটা এত সুন্দর ছিল যে আমাদের তো এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। দুপুরের খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আমরা আবার বেরোলাম এই জায়গাটা একটু ভালো করে ঘুরে দেখতে। সামনে একটা পাহাড়ি নদী আর খুব সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছিলাম। খাওয়ার পর আমরা একটু সেই নদী আর ব্রিজ দেখতে চললাম, আর সামনে দেখতে পাচ্ছি ব্রিজের দড়ির সঙ্গে দড়ি বেঁধে ছোট ছোট বাচ্চারা দোলনা খাচ্ছে। পাহাড়ি বাচ্চাদের এই সরল জীবনযাপন দেখে সত্যি নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আর এই বাল্মীকি আশ্রমই ছিল সেই জায়গা যেখানে মাতা সীতা লব এবং কুশের জন্ম দিয়েছিলেন। আর এই ব্রিজটা ছিল ভীষণ সুন্দর। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছিল সুন্দর পাহাড়ি নদী, আর এই ব্রিজেরই চারিদিকে ছিল পাহাড়। সত্যি এই জায়গা থেকে তো আমাদের যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল এখানেই একটা হোটেল নিয়ে স্টে করে যাই। আমরা বিগত 2 দিন ধরে ক্রমাগত জার্নি করছিলাম, তো এই সময় আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, কিন্তু এখানে প্রকৃতির এই দৃশ্য দেখে আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে গিয়েছিল। আমাদের রক্সোল থেকে পোখরা অবধি যাওয়ার গাড়ির ফেয়ার ছিল 6000 টাকা। আমরা গাড়ি অনলাইন বুক করেছিলাম, তবে আপনি অফলাইনও বুক করতে পারেন। এছাড়াও বীরগঞ্জ থেকে বাসে করে পোখরা এলে আপনার কিন্তু খরচটা অনেকটাই কম পড়বে। এখন আমরা পৌঁছে গেছি পোখরা আমাদের হোমস্টেতে। আমরা মোটামুটি রাত 9টায় পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। মধ্যখানে রাস্তা প্রচন্ড খারাপ ছিল। কাঠমান্ডু আর পোখরার যে জাংশন পয়েন্ট, সেখান থেকে পোখরা অব্দি রাস্তা প্রচন্ড খারাপ ছিল। পুরো মাটির রাস্তা ছিল, গাড়িতে এত জার্কিং হচ্ছিল যে আমাদের সবার খুব কষ্ট হচ্ছিল। ওখানেই বেশি সময় লেগে গেছে। বীরগঞ্জ থেকে ওই জাংশন পয়েন্ট অব্দি আসতে অতটা সময় লাগেনি, জাংশন পয়েন্ট থেকে পোখরা পৌঁছতে আমাদের যতটা সময় লেগেছিল। ফাইনালি 9টার সময় আমরা আমাদের হোমস্টেতে চেকিং করে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে জিনিসপত্র রেখে একটু বেরিয়েছি বাইরেটা ঘুরে দেখার জন্য। বাইরে দোকানপাট কিরকম আছে দেখার জন্য বেরিয়েছিলাম। এখন সময় হলো রাত 9:45। এখানে অর্ধেকের বেশি দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে, কিছু কিছু দোকান খোলা আছে। আমরা একটু দেখে ফেরত চলে যাব। আমরা একটু খাবার দোকানও খুঁজবো, কারণ আমাদের ডিনারও করতে হবে। আমরা আজকে চেষ্টা করব নেপালে স্থানীয় কোনো খাবার খাওয়ার জন্য। আমরা একটা হোটেলের সামনে দিয়ে যাচ্ছিলাম, আর এখানে দেখতে পেলাম অনেক রকমের মাংস পাওয়া যাচ্ছে। এখানে দেখুন ছবিতে দেখা যাচ্ছে এই পাখিগুলোর মাংস এখানে পাওয়া যাচ্ছে। এছাড়াও প্রচুর রকমের ডিশ এখানে পাওয়া যাচ্ছে। এই ডিশগুলো কিন্তু সম্পূর্ণ নতুন লাগছে আমার কাছে। নাম থেকে ডিশগুলো কিন্তু একেবারে অন্যরকম, তবে খেতে কেমন তা জানি না। দেখুন এই দোকানে হুক্কা বিক্রি হচ্ছে, তার পাশে একটা কাবাবের দোকান আছে। এই যে সামনে রাস্তাটা, এটাই কিন্তু সোজা ফেওয়া লেক চলে যাচ্ছে, আর এর দুপাশে কিন্তু প্রচুর হোটেল আছে। যেমন এদিকে একটা হোটেল আছে প্ল্যানেট, ওদিকে একটা হোটেল আছে ড্রিম হাউস, হোটেল হিমসাগর, হোটেল রুদ্রাক্ষ। এখানে কিন্তু রাস্তায় হাঁটতে হাঁটতে বেশ ঠান্ডা লাগছে, কারণ এই জায়গার খুব কাছেই কিন্তু আছে ফেওয়া লেক। আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি ডিনার করার জন্য, আর এখানে আমরা অর্ডার করেছি মাটন থালি। আর এটা হলো এই রেস্টুরেন্টটা পুরোটা।
আমরা মাটন খানা সেট অর্ডার করেছি। নেপালিতে এটার দাম 600 টাকা, অর্থাৎ 600 নেপালি টাকা। আর এই রেস্টুরেন্টে ঢুকতেই আমাদের এই ড্রিঙ্কটা কমপ্লিমেন্টারি দিয়েছেন ওনারা। আমরা যখন জিজ্ঞেস করলাম এটা কি, ওনারা বললেন এটা এক রকমের ছাস বা ঘোল যেটা দই দিয়ে তৈরি। আর আমরা মাটন খানা সেট অর্ডার করেছিলাম আর আমাদের থালি চলে এসেছে। আর এটা হলো আমাদের খাবারের থালি। এই থালিটাতে কি কি এসেছে একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আছে ভাত, এটা একটা তরকারি, এরপরে এটা হলো ডাল, আর এরপরে এটা হলো মাটন, আর এটা হলো একটা চাটনি, এটাও একটা চাটনি, এটা একটা আচার, তারপরে পাঁপড়, এখানে একটা শাক আছে, এটা স্যালাড, আর এখানে আরেকটা শাক আছে। আর এটাই হলো আমাদের আজকের পুরো থালি। খাবারের টেস্ট কিন্তু দুর্ধর্ষ ছিল, আমার তো খুব ভালো লেগেছিল। আর আজকের ভারত থেকে নেপাল আসার এই যাত্রার অভিজ্ঞতার ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। আপনি জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।